রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সাথে আছি আমি, পারভেজ রেজা। সারা বিশ্ব বিভিন্ন সময়ে কালেমার পতাকা উত্তোলন করে মিছিল করতে যদি কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশে যারা সংগঠন করার অধিকার রাখে, বিশেষ করে ইসলামিক দল বা সংগঠনগুলো, তারা যদি পবিত্র কালেমার পতাকা ব্যবহার করে কোনো সমাবেশ করে, এটাতে আমি কোনো নেতিবাচক কোনো কিছু দেখি না। কিন্তু যারা আসলে অতীতে এক ধরনের বলা যায় যে জঙ্গিবাদ বাংলাদেশে একদমই ছিল না, সেটা কিন্তু ভুল ছিল, সেটা অল্প মাত্রায় হলেও ছিল। এখন এই গোষ্ঠীকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কখনো কখনো প্রকাশ্যে মিছিল করতে, আমি নিজেও দেখেছি। আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম তখন দেখেছি যে পল্টন দিয়ে এমনকি বাইতুল মুকাররমের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা কিন্তু মিছিল করেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে শুরুতে তাদের ব্যাপারে বেশ নমনীয় ছিলেন বলে আমার কাছে মনে হয়েছে। একটা আপনারাও একটু নমনীয় ছিলেন নাকি? আপনারাও তো তাদের আমরা নমনীয় বলতে শক্তি বাড়ানোর জন্য আমরা নমনীয় বলতে আসলে এই কথাও তো বলা অতীতে এইভাবে প্রকাশ্যে দেখি নাই তাদেরকে আমরা। তো হঠাৎ ওই সময়টার কথা বলছি না, নমনীয় তো আসলে সবাই কিছুটা হলেও ছিল, যেহেতু আসলে শেখ হাসিনা জঙ্গিবাদের তকমা দিয়ে অনেকের উপরে দমনপীড়ন করেছে, জঙ্গিবাদের নাটক সাজিয়েছে। তো যে কারণে জঙ্গিবাদ শব্দটা মানুষের কাছে এক ধরনের খুবই হালকা হয়ে গিয়েছিল। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক দুর্বলতা, সেই সুযোগে আমরা দেখেছি যে ওই গোষ্ঠী তারা কিন্তু মিছিল করেছে এবং এই যে সাদা বা কালো কালেমার পতাকা ব্যবহার করে। তো এখন আসলে যারা মিছিল করছে, আমার কাছে মনে হয় না যে জামাত ইসলাম বা অন্য কোনো বাংলাদেশের নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দল তারা আসলে এই কাজগুলো করছে। তার মানে যারা করছে কোন উদ্দেশ্যে? আমরা কারো কারো বক্তব্য শুনেছি যে হিন্দুদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক, সেই সংখ্যা খুবই কম, নগণ্য, দুই একজন হলেও তো বলেছে। এমনকি আমরা দেখেছি যে আমাদের সনাতন ধর্মের দুই একজনের বক্তব্য, সেটাও কিন্তু খুবই উস্কানিমূলক। একজন তো নারী আইনজীবী, তিনি সনাতন ধর্মের, চৈতালি, তিনি বললেন যে আমাদের হিন্দুদের জন্য একটা আলাদা প্রদেশ করা হোক। এমনকি তিনি আরো বললেন যে শেখ হাসিনার 17 বছরে, তিনি 16 বছর না বলে 17 বছর বলেছেন, যে 17 বছরে এই বাংলাদেশ ছিল আমাদের জন্য স্বর্গভূমি। আর ডক্টর ইউনূসের আমলে এমনকি বর্তমানে তারা খুব দুঃখের মধ্যে রয়েছে। এখন এই নারী যে এই কথা বললেন, অন্যদিকে আমরা দেখলাম যে আরেকটি গোষ্ঠী তাদেরকে আবার ভারতে পাঠিয়ে দেওয়ার কথা বলছেন। তো আমার কাছে মনে হচ্ছে একটার সাথে আরেকটা আসলে যোগ সাজেশ রয়েছে। মানে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য একটি গোষ্ঠী তারা দুই মেরুতে খেলছে। একদিকে মুসলমানদের একটি অংশকে
এইভাবে নামিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের সনাতন ধর্মের একটি অংশকে এইভাবে নামিয়ে দিয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে যে আপনার মালয়েশিয়া এবং চীন সফরে গেলেন, এই সফরের সময় এই ঘটনাগুলো ঘটা অত্যন্ত মানে উস্কানিমূলক বলেই আমি মনে করি। এবং পরিকল্পিতভাবে দেখেন পুশিনের ঘটনা এবং সীমান্তে উত্তেজনা, এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি সফর ছিল, বিশেষ করে চীনে যাওয়া, মানে ভারতের পক্ষ থেকেও তো আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টে আঘাত করে তিনি এমন কোন উদ্যোগ কখনোই নেবেন না যে আস্থা এবং বিশ্বাস আমার আপনার আমাদের সবাই রয়েছে। আমার মনে হয় যে আমার দুজন সমালোচক তারাও এই বিষয়ে হয়তো আমার সাথে একমত হবেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তার অতীতের বক্তব্য আমরা শুনেছি, আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন, এবং এই বাংলাদেশে সব থেকে বেশি রাজনৈতিক হস্তক্ষেপ আধিপত্যবাদ আগ্রাসন চালিয়েছে ভারত। এটা তো ওপেন সিক্রেট, এটা গোপন করার তো কিছু নাই। তো হঠাৎ করে এই পুশিন ভারত কেন বাড়িয়ে দিল? আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি নিজেই বলেছেন যে এখনো পর্যন্ত একটিও পুশিনের ঘটনা আসলে সফল হয়নি। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এই সাহসটা আমরা দেখি নাই। বিএনপি ক্ষমতায় আসলে আমার কাছে মনে হয় যে আমাদের বর্ডার গার্ড এবং আমাদের সীমান্তবর্তী এলাকার মানুষ তারা অনেকটা সাহস পেয়ে যায়। তো আমার দৃঢ় বিশ্বাস, সেটা তো ধরেন তারা এক ধরনের সাহস পেয়ে তারা সেই জায়গাটা কাজ করছে, কিন্তু এই যে এটিকে অনেকে সাধারণভাবে দেখতে চাচ্ছেন বা এই আলোচনাটা নিয়ে আসছেন যে অন্য আর দেশটি যদি পতাকা উড়ানো যায়, বিশেষ করে এটিকে খেলার সাথে তুলনা করে এই পতাকা উড়ানোর জায়গায় এখানে কোনো আপনি রাজনীতি দেখেন কিনা, নাকি একটা নিছকই একটি যেটি বলা হচ্ছে যে অন্য দেশের পতাকা উঠলে এই পতাকা উঠতে পারবে না কেন? দেখেন আমরা এর মধ্যে অনেক বড় ইরানে দেখেছি যে ইসরায়েলি এজেন্ট মানে এমনভাবে সে আসলে মুসলমান হয়ে যায় এবং এমন তিনি আসলে লেবাসটা ধারণ করেন, ইসলামের কথা বলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে আসলে ইসরায়েলি এজেন্ট, তাই না? ঠিক একইভাবে যারা এখন এই কালেমার পতাকা হঠাৎ করে উড়িয়ে, যাদেরকে আমরা আগেও দেখি নাই বা তারা কোনো আসলে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংগঠন নয় বা স্বীকৃত বা নিবন্ধিত সংগঠন নয়, হঠাৎ করে যদি একটি গোষ্ঠী এইভাবে আপনার পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে মিছিল করে, সেটা নিয়ে নানান ধরনের বক্তব্য, আলোচনা, সমালোচনা, সন্দেহ থেকেই যায়। তো আমি মনে করি অবশ্যই যারা করছেন এরা ইসরায়েলি এজেন্ট, আপনি সেটা বলতে না, আমি সেটি বলছি না। আমি কিন্তু আগেই বলেছি যে অনেক সময় এই ধরনের ঘটনা তো ঘটেছে, আমি তাদেরকে বলছি না, বাট ঘটেছে তো, তাই না? ইরানেই তো ঘটেছে যে ইসরায়েলি এজেন্ট মানে ইরানের খুব গুরুত্বপূর্ণ নেতাদের সাথে মিশে গিয়েছে, এজেন্ট হিসেবে কাজ করেছে। আমি সেটাই বলছি যে এখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের বাইরে গেলেন এবং সেই সময় নানান ধরনের উস্কানিমূলক আচরণ, বক্তব্য, সমাবেশ আমরা দেখেছি। তো সবসময় যে টুপি এবং পাঞ্জাবি আর দাড়ি দেখলে আপনি মনে করবেন যে ভালো মানুষ, এইটা আসলে মনে করার কোনো কারণ নাই। যেটা বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনে আমরা দেখেছি যে কারণ নামের সাথে ইসলাম থাকলে যে সে প্রকৃত ইসলাম ধারণ করছে, বিষয়টা আসলে এইরকম না। সুতরাং যারা এই কালেমার পতাকা উঁচিয়ে এইভাবে হঠাৎ করে উদয় হয়েছে, তাদের বিষয়গুলো নিয়ে অবশ্যই খোঁজ খবর নেওয়া দরকার। এগুলো আসলে এড়িয়ে দেওয়া যায় না যে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য। এটা কি নিছক এড়িয়ে যাওয়ার সুযোগ আছে নাকি এটা কি? আমি তো সেটাই বললাম যে এই ঘটনার অবশ্যই উদ্ঘাটন করা দরকার, যে এর পিছনে আসলে কি রয়েছে, তারা কারা। আমি যদি না জানি, ইসলামী লেবাস ধারণ করে হঠাৎ করে একটি গোষ্ঠী উদয় হলো এবং তারা নানান ধরনের দেখা যাচ্ছে বক্তব্য নিয়ে সামনে আসলো, যে কারণে তো আমার আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হতে পারে, দেশের মধ্যে একটা আনস্টেবল পরিবেশ তৈরি হতে পারে। সুতরাং এই ঘটনা অবশ্যই আমরা মনে করি খতিয়ে দেখা দরকার। এবং একই সাথে এই যে চৈতালি, আমি মনে করি এই আইনজীবীকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সে যেখানে বাংলাদেশের যারা সনাতন ধর্মের রয়েছে, যারা অন্যান্য ধর্মের মানুষ রয়েছে, তাদের অনেকে বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনটা হয় না, অথচ ভারতীয় মিডিয়া আমরা সার্বক্ষণিক দেখছি সেখানে বারবার বলা হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। ওই সূত্র তারা কিভাবে পাচ্ছে? যখন এই চৈতালিরা এই ধরনের বক্তব্য দেয়, এই বক্তব্যকে মিলিয়ে ভারতীয় মিডিয়া কিন্তু নিউজ করে। সুতরাং এই ঘটনাগুলোর অবশ্যই উদ্ঘাটন করা দরকার এবং এই চৈতালিদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় দ্বিতীয় আরেকজন চৈতালির কিন্তু বাংলাদেশের জন্ম হবে। রাশেদ ইসলাম রাশেদ, আমি একেবারেই ওই প্রথম প্রশ্ন যেটি করেছিলাম, যেটিকে কি নিছক একটি পতাকা বা একটি আয়োজন বলবে নাকি এর মধ্যে কোনো রাজনীতি আছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে এটি নিছকই একটি প্রতীকী মিছিল বা একটু কি বলে আর কি, যে উন্মাদনার বিপরীতে আরেকটা উন্মাদনা, বিশ্বকাপ উন্মাদনার বিপরীতে আরেকটা উন্মাদনা।
আমি একেবারে এরকম ছোট করে দেখতে চাই না, তবে আমি একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। রাশেদ খান ভাই বলছিলেন আর কি, যেটা খতিয়ে দেখতে হবে আর কি। তো এই আলোচনা তো প্রায় মনে হয় সপ্তাহব্যাপী বা 15 দিন ধরে চলছে আর কি। মানে এই না, পতাকা, এটা শুরুটা হয়েছে 15 দিন ধরে, আলোচনা হচ্ছে গত কিন্তু 2-3 এই দিন ধরে। পতাকা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে হবে। কে দেখবে? রাশেদ খান ভাইদের দল এখন ক্ষমতায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে কি না রাখবে সেটা তো সরকারের ডিসিশন অবভিয়াসলি। এবং আমরা যারা জনগণ আছি তাদের দাবি তো এটাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক, মানুষ জানুক কি ঘটছে না ঘটছে আর কি। কিন্তু আজব একটা ঘটনা যে 15 দিনব্যাপী এই উন্মাদনা চলছে এবং পতাকা টাঙানোর বিপরীতে পতাকা যখন নামিয়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তার বিপরীতে এটা আবার আরেকটা বলা যায় যে প্রতিবাদ স্বরূপ ব্যাপক পতাকা মিছিল শুরু হয়ে গেল এবং সারা দেশব্যাপী চলছে। এটিকে প্রথমত আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অবনতি, এ দেশের যে কোনো নিয়ন্ত্রক নাই, এটার একটা প্রমাণ আজকে বর্তমানে আমরা এটা দেখতে পেলাম, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, দেখুন এখানে এই দেশটি 92% বা 90% মুসলমানের দেশ। এখানকার তাহজিব তমদ্দুন হচ্ছে ইসলাম, ইসলামিক কালচার। যদিও আমার রাশেদ ভাই টুপি দাড়ি নিয়ে একটা কটাক্ষ করেই ফেলেন ইতোমধ্যে, এবং এইটা না, নিয়ে মনে হয়। একটু এটা আমাদের চলে আর কি, যে টুপি দাড়ি দেখলে ইসলাম বলা যাবে না কি না বলা যাবে না, না, আমি কিন্তু ইভেন বিশ্বাস না না আমি শেষ করি, আপনার কথা সময় আমি বলিনি। বাংলাদেশে ইদানিং ফতুয়াবিদ তৈরি হয়েছে, যারা নন আলেম তারা কোরআনের আয়াত ধরে রেফারেন্স দিচ্ছেন, ফতোয়া দিয়ে দিচ্ছেন, এবং আজকেও এটা নিয়ে পাল্টা ফতোয়া দিতে থাকলেন হলো আবার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সংসদে কিছুক্ষণ আগে হয়তো আপনারা শুনেছেন আর কি। তো এটা একটা দুঃখজনক বিষয়। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটা মুসলিম দেশ, এখানকার মানুষের সেন্টিমেন্ট হচ্ছে ইসলাম। সেই ইসলামকে- সেন্টিমেন্টটাই অন্য কেউ কাজে লাগাতে চাচ্ছে না, না। না, না, না। ইসলামিক সেন্টিমেন্ট আমি সেটা বলিনি কিন্তু আর কি। সেই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে অন্য কোনো এখানে কিছু আমি শেষ ফায়দা করি আর কি, লুটার যে চেষ্টা হচ্ছে। এখানে অন্য কারোর এজেন্ডা থাকতে Sentiment পারে, তো আছেই। সেটা অন্য কারোর এজেন্ডা থাকতে পারে, সেটা বিগত সময়ে বিভিন্ন সময় ঘটেছে, এবং বিশেষ করে বিগত ইন্টারিম আমলে বেশ কিছু কয়েকবার ঘটেছে আর কি। সেটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বাহিনীকে খুঁজে বের করতে হবে, বা যারা বাহিনী আছে বা সংস্থা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। বাট আমি মনে করি যে এখানে মানুষের মধ্যে একটা কমন কনসেপশন বা ভালোবাসা, আবেগ কাজ করে ইসলামের ব্যাপারে আর কি। যখনই কোনো কিছু ইসলামের বিপরীতে চলে যায়, সেটাকে কেন্দ্র করে তখন কেউ যদি কোনো একটা হাইপ তুলে দেয়, সেটাকে অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা ব্যাপকভাবে রয়েছে। কারণ আপনি খেয়াল করবেন যে সকল মানুষই কিন্তু খুব বুঝে শুনে এখানে পতাকা উড়াচ্ছেন এরকম নয়, অনেকে হুজুগেই টানাচ্ছেন। ইভেন আমি দেখলাম আমার এলাকায় এরকম হয়েছে যে সে বলছে যে ফেসবুকে ঘোষণা দিচ্ছে যে আমি এরকম 100 পতাকা ছাপাই দিচ্ছি, তোমরা নিয়ে যাও। মানে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কারণে ছাপাই দিচ্ছ, কারণটা কি তোমার? সে বলছে যে না, এটা দেখতেছি যে সবাই পতাকা খুঁজছে। এই যে উস্কাচ্ছে, সাধারণ মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে যে উস্কানোটা, সেই উস্কানোটার বিষয়ে যে বিশ্বকাপ খেলা তো এটা নতুন কোনো বাংলাদেশের জন্য, পুরো বিশ্বের জন্য নতুন কোনো বিষয় না। Okay. দশকের পর দশক ধরে হচ্ছে, এবং এই সময় একটা উন্মাদনা চলে, ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য দল নিয়ে, এগুলো তো আমরা দেখে আসছি। তো হঠাৎ করে এটিকে, এই খেলাটাকে ইসলামের সাথে নিয়ে এসে পাল্টা আরেকটা কয়েকটা শব্দ তো আমরা শুনি এখন, ন্যারেটিভ দাঁড় করানো বা বয়ান দাঁড় করানো, যে যে একটি দাঁড় করিয়ে সেটাকে, এই খেলাটাকে একটা ইসলামের সাথে সাংঘর্ষিক ঘোষণা দিয়ে আসুন আমরা সবাই পতাকা নিয়ে আসি। এবং সেই পতাকাগুলো কি? সেই পতাকাগুলো হলো যেটি তালেবান ব্যবহার করে আর একটা আইএস ব্যবহার করে। এবং এই যে জিনিসটা, এই যে বার্তাটা দেয়া পৃথিবীর বুকে এই ছবিগুলো ছড়াচ্ছে, এবং যারা বলতে চান পৃথিবীতে যে বাংলাদেশ উগ্র মৌলবাদের দিকে যাচ্ছে, অথবা বলেন যে জঙ্গিবাদের দিকে যাচ্ছে, এই যে কথাগুলো বলছেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এরা করছে না কি? এটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আপনি একটু পাশ দিয়ে যাচ্ছেন, স্পেসিফিক যদি বলেন যে এটিকে আপনি বিশ্লেষণটা কি করছেন। আমি স্পেসিফিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে এটিকে এভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। এখানে পতাকাকে ইস্যু বানানোর সুযোগ নাই। হ্যাঁ, এখানে যদি অভ্যন্তরে কোনো ঘটনা থাকে সেটাকে অবশ্যই খুঁজে বের করে নিয়ে আসতে হবে। বাট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত কালিমার পতাকা, এটা কালো বলেন আর সাদাই বলেন না কেন, সৌদি আরবের পতাকায়ও কিন্তু এটা লেখা। আমাদের দেশে সৌদি আরবের পতাকা উড়ায় না, উড়ায়নি তো। উড়াইছে। যারা এবার যেটা করেছে তারা কিন্তু সৌদির কোনো পতাকা উড়ায় আমি নাই। বলছি যে এটা কিন্তু আমাদের দেশে Symbolic উড়ায়। তো দেখতে হবে, আমি সেটাই তো বলছি। আমি সেটা বলছি যে এটা কারা পুশ করছে, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। বাট আমাদের দেশের সেন্টিমেন্টটা হচ্ছে ইসলাম, সেই সেন্টিমেন্টটাকে যেন কেউ ইস্যু বানাতে না পারে সেটা তো আপনাকে খেয়াল করতে হবে, অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেটিকে বাড়তে সেটাই না আপনার দিয়ে- অ্যানালাইসিসটা কি? আমার অ্যানালাইসিস হচ্ছে যে এটি অবশ্যই প্রথমত হচ্ছে যে ইস্যুগুলো সামনে চলে আসে হঠাৎ করে, সেই ইস্যুগুলো পরিকল্পিতভাবে আনা হয়।
যেমন এই মুহূর্তে ইরান ইস্যুতে একটা আলোচনা আছে, সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তো একটা আলাদা আগ্রহ রয়েছে। সেটাকে কেন্দ্র করে, সেটাকে পুঁজি করে কেউ হয়তো এই মুহূর্তে সাদা পতাকা উত্থাপন করেছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু সবসময় বলি যে না, এখানে আলাদা করে কোনো সাদা পতাকা উত্থান করার দরকার নেই, আমার জাতীয় পতাকা ইজ এনাফ। সেকেন্ড হচ্ছে যে আমাদের জন্য দলীয় বিভিন্ন পতাকা থাকতে পারে, অথবা সেখানে ইসলামিক আইডিওলজি প্রকাশ পায় এরকম কিছু আলাদা করে থাকতে পারে। কিন্তু যেহেতু এখানে সাদা পতাকাটা বিশ্বব্যাপী একটি আলোচনার কেন্দ্রবিন্দু, সেই জায়গা থেকে অবশ্যই এটিকে সতর্কতার সাথে গ্রহণ করা দরকার, এটি আমি মনে করি বিশেষভাবে। তাহসিন রিয়াজ, এনসিপি কি মনে করছে বা আপনি কি মনে করছেন? আমি এনসিপি পর্যন্ত গেলাম না, যে এই বিশ্লেষণটা কি আসলে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনের বক্তব্যই শুনছিলাম। দেখুন, এই এক্সাম্পলটা আমরা আসলে অনেকবার দিয়েছি, এটা নতুন এক্সাম্পল না। সেটা হচ্ছে যে মানে যে কোনো বস্তু সেটা আসলে কার দ্বারা ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু আসলে ম্যাটার করে। মানে এটা খুবই অহরহ আমরা যে উদাহরণটা দিই, ধরেন কোনো একটা ক্ষতিকর বস্তু সেটা কারো হাতে যাচ্ছে, সেটা আসলে কীভাবে ইউজ হচ্ছে, এটা যেমন একটা দৃষ্টিভঙ্গি। আবার ধরেন এই যে ফেসবুক, তো গুড জেস্চার কাদের জন্য? গুড জেস্চার যারা গুজব ছড়ায় না। আবার যারা গুজব ছড়ায় তার জন্য ডেফিনেটলি ব্যাড জেস্চার, এটা ব্যাড প্র্যাকটিসের জায়গা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটারটা হচ্ছে, এটা আমাদের খুবই পরিষ্কারভাবে একটা বিষয় বোঝা উচিত, আপনিও ক্লিয়ার করেছেন। দলগতভাবে বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বাংলাদেশ সৃষ্টির পূর্ব এবং পরবর্তী দুসময়ের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের সাথে কালেমার তো কোনো সংঘর্ষ কোনোদিন ছিল না, কখনোই ছিল না। রাদার বাংলাদেশের মানুষের যে ওভারঅল সাইকোলজি, বাংলাদেশের মানুষের যে ওভারঅল দৃষ্টিভঙ্গি, এবং বাংলাদেশের মানুষ যেভাবে করে ড্রিভেন হয় তার পড়াশোনা, তার ফ্যামিলি, তার সোসাইটি দ্বারা, সেটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো জায়গা না, বরং ইসলামের সাথে একটা পারস্পরিক জায়গা এবং একটা ভালোবাসার জায়গা। তো এই পর্যন্ত তো আসলে কারো কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা ছিল না, কোনো প্রবলেমও ছিল না। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যখন কোনো এক্স্যাক্ট সিম্বলকে আপনি ধারণ করেন, যেই সিম্বলটা অন্য কোনো আইডিওলজিকে একেবারেই মানে কাছাকাছি রিপ্রেজেন্ট করে। প্রবলেমটা সেখানে হচ্ছে, আলোচনাটা সেখানে হচ্ছে। এখন দেখেন, বাংলাদেশের জাতীয় পতাকা আপনি লাগাতে পারেন, বাংলাদেশের জাতীয় পতাকার বাহিরে আপনি লাল সবুজের মধ্যে আপনি কালিমা হচ্ছে সেখানে সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি লাগাতে পারেন। আমি শিওরলি আপনাকে বলতে পারি, বাংলাদেশে কেউ আপনাকে বাধা দিবে না, নো ওয়ান, কেউ আপনাকে বাধা দিবে না। প্রবলেমটা হচ্ছে, আমি যেটা খুবই রাইটলি যেটা আমাদেরকে বুঝতে হবে, যে ওই যে পতাকা, যে পতাকা নিয়ে আলোচনাটা হচ্ছে, ওই পতাকার সাথে সমস্যাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে না, সমস্যাটা হচ্ছে কালো সাদা। কালো সাদা না, এটা কারা, আমি একটু কাদের সিম্বল হিসাবে পুরো বিশ্বে মেনি অর্গানাইজেশন, বিশ্বে প্রতিষ্ঠিত মেনি অর্গানাইজেশন, কাদের সিম্বল এটা উই অল নো। এখন ইস্যুটা কি তাহলে? তাহলে আমরা প্রবলেমটা কই দেখতেছি? আমরা প্রবলেমটা দেখতেছি কালেমার সাথে কারো কোনো সংঘর্ষ নেই। দলগতভাবে এনসিপির তো অবশ্যই নেই। এনসিপি বাংলাদেশের মানুষের যে মূল ভাবাদর্শ, বাংলাদেশের মানুষের যে মূল প্র্যাকটিসিং পয়েন্ট, সেটার সাথে বাংলাদেশের মানুষের টোটাল কালচার, তার ইসলাম প্র্যাকটিসের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব কোনোদিনই ছিল না, কোনোদিন থাকবো না ইন ফিউচার। এখানে ইনফ্যাক্ট আমি যদি বলি, এখানে যারা আমরা এখানে বসে আছি, কারোর সাথেই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়েই রাজনীতি করেছেন বাংলাদেশে, এবং তার দল জামাত ইসলামের কথা আর আলাদা করে বলার কিছু নাই। এনসিপি এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থান নেয়নি। তাহলে প্রবলেম হলো কালারে। তাহলে আপনি কালারটাকে আইডেন্টিফাই করেন। এখন কালার আইডেন্টিফাই করতে গেলে আপনাকে দুইটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে এই কালারটা কার দ্বারা পুশ করা হচ্ছে। রাশেদ ভাই খুব রাইটলি বলেছেন। আচ্ছা, এখন কোন রাশেদ ভাই রাইটলি বলছে এটা তো কনফিউজ হয়ে দুই রাশেদ ভাই রাইটলি বলেছেন, সেটাই। তো দেখেন এখানে কেসটা কি? কেসটা হচ্ছে তাহলে কি কেউ এই কালো বা সাদা এটা কি কেউ ড্রাইভ করতেছে কিনা, পুশ করতেছে কিনা, ইন্ট্রিগেট করতেছে কিনা, ইনজেক্ট করতেছে কিনা, দ্যাট শুড বি আইডেন্টিফাইড। এটা আইডেন্টিফাই করলেই তো আপনি না, আইডেন্টিফাইড না, দ্যাট শুড বি। এখন এটা করলে তো আপনার ওই দালকা দাল পানিকে পানি হয়ে যেতেছে। এখন সেই আইডেন্টিফিকেশনটা কার দ্বারা হবে? আমি এটা রেসপন্সিবল কেউ না। হোয়াট উই ক্যান ডু অ্যাজ লাইক ইউ, উই ক্যান ডিসকাস। আমরা এই যে থিওরি দিচ্ছি, থট দিচ্ছি, এগুলো আমরা করতে পারি। এটার দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার এটাকে কারোর প্রতি যদি মানে যেন জুলুম না হয়ে যায়, কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয়ে যায়। আমরা এত বছর ধরে দেখছি না একটা কালচার, ট্যাগিংয়ের কালচার, ফ্রেমিংয়ের কালচার, সেটা যেন না হয়। এবং
সেখানে বাংলাদেশ স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের কনস্টিটিউশন, মানুষের মনোভাব সব কিছুই যেন রক্ষা পায়, সব কিছুকে সামনে রেখে তারা ইনভেস্টিগেশন করে এটাকে কুইকলি সেটেল করা। এখন দেখেন বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সমস্যা বললাম, সেটা হচ্ছে ইস্যুকে জিয়ে রাখা। ইস্যুকে জিয়ে রাখা, কারণ ইস্যু জিয়ে রাখলে কি হয়, অনেক কিছু দিয়ে অনেক কিছুকে ঢাকা যায়। ওই যে বলে শাক দিয়ে মাছ ঢাকার মতো। এই ইস্যু জিয়ে রেখে লাভ কার? এখন সেই ইস্যু জিয়ে রেখে লাভ, যদি সরকার জিয়ে রাখতে চায় ডেফিনেটলি সরকারের লাভ। কিন্তু আমার আপনার লাভ তো এখানে দেখতেছি না, কারণ আমি আপনি তো জিয়ে রাখার পজিশনেই নাই। আপনি আছেন নিশ্চয়ই নাই, আমিও নাই। কাজেই সরকারকে এটা কুইক সেটেল করা উচিত। সরকারকে এটা ডিপ ডাউন করে এটাকে বের করা ইজ নট আ বিগ ইস্যু। এটা যাচাই বাছাই করে নিয়ে আসা দরকার। আর দেখেন আমাদের মধ্যে একটা আবেগ তো কাজ করে। সেই আবেগটা কি? সেই আবেগ হচ্ছে ধরেন আপনি একেবারে মানে গ্রামের মানুষ যারা, তাদেরকে আপনি বুঝাইতে পারেন, দেখো আর্জেন্টিনার পতাকা উঠতেছে, ব্রাজিলের পতাকা উঠতেছে, তুমি কি লাইলার পতাকা উড়াবো না? তো যখন আপনি এইভাবে করে তাকে প্রশ্ন করবো, কি বলবে? না উড়াবো না। ওই যে ফেসবুকে দেখেন না মাঝে মাঝে যে আল্লাহু লেখা দেখতে পেলে একটি লাইক দিন, আল্লাহু লেখা দেখতে পেলে মাস্ট শেয়ার। তো পেজের নাম কি কেউ দেখে না, কিন্তু কন্টেন্টটা দেখে। পেজের নাম হচ্ছে দেখা গেছে যে পেজের নাম হলো সাদা কালো, নো ওয়ান নোজ। তাহলে ওই মানে বাংলাদেশের মানুষের তো ওই ইয়াটা নাই, মানে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটা কম, স্পেশালি এখন পর্যন্ত যদি আমরা একটু পেরিফেরাল জায়গাগুলোতে দেখি। তো ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় অ্যাওয়ারনেস ডেভেলপ করা যেতে পারে, বলা যেতে পারে। কিন্তু বারবার যেটা আমরা বলার চেষ্টা করছি, সেখানে কালেমার সাথে কারো কোনো সংঘর্ষ কোনোদিনই ছিল না বাংলাদেশে। এটা যারা আবার তৈরি করে দিতে চায়, এই যে মুখোমুখি যারা করে দিতে চায়, এদের ইন্টেনশন নিয়েও প্রশ্ন করতে হবে। এদের ইন্টেনশনকেও আসলে এদের জাস্টিফিকেশনটাও চাইতে হবে। যেমন আমি আপনাকে খুবই মানে একটা মোমেন্টামের উদাহরণ দেই। যেমন দেখেন চৈতালি নামের একজন ভদ্রমহিলা, রাশেদ ভাই এটা বলেছেন, তিনি কি করলেন খেয়াল করে দেখেন। তিনি বললেন যে আমরা আলাদা রাষ্ট্র চাই, আমরা আলাদা জনপদ, আলাদা অংশ আমরা নিজেদের মতো করে নিয়ে আসবো। দুটেই বিপরীতমুখী না না, এখানে আমি পরিস্থিতি তৈরি করা। আমি একটু অ্যানালাইসিস একটু জরুরি। এটা সময় স্বল্পতা না থাকলে আমি 1 মিনিট আমি ব্রেকে যাব, তো ব্রেকের পরে আলোচনা। ফাইন, তাহলে আমি এটা একটু বলবো ছোট করে। আমরা সময় হলো ছোট্ট একটা বিরতি নেব, ফিরছি একটু পরেই, সাথে থাকবেন। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সারা দেশে হঠাৎ করেই কালিমা খচিত সাদা কালো পতাকা উঠছে, এবং সেটি আসলে কি শুধুই কালিমার পতাকা নাকি এর মধ্যে কোনো রাজনীতি আছে। আমরা কথা বলছিলাম তাহসিন রিয়াজ আপনার সাথে, এবং আপনাকে আমি একটা মানে যদি আমি যেভাবে এটা বুঝি, আপনি খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের সময় একটি ব্যাখ্যা সবসময় তারা দেওয়ার চেষ্টা করেছেন, বয়ান দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এই দেশে ধর্মীয় উগ্রবাদ হবে, জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে উঠবে, এবং সেই বয়ানটি তারা বিভিন্ন জায়গায় প্রচার করেছে, বিশেষ করে বহির্বিশ্বে প্রচার করেছে, এবং সেটি নিয়ে তারা ফয়দা নিয়েছে, ফয়দা নেওয়ার চেষ্টা করেছে। এগুলো আমরা সবাই জানি। আজকে এই ধরনের কর্মকাণ্ড করে আমরা কি তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি কিনা, বা এই যে তাদের যে কথাটা, দেখো যে আমরা যা বলছিলাম বাংলাদেশে সেগুলোই কিন্তু হতে যাচ্ছে এবং সেগুলো হচ্ছে, এই ন্যারেটিভগুলো তো তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কিছুটা তো হচ্ছেই। তবে আমি আসলে তাদের কিছুটা বলছেন কেন? না, আমি তাদেরকে ওইভাবে করে রিলেভেন্ট মনে করছি না। আপনি যাদের কথা বলছেন, দেখেন তারা কি বলছে, কি পরিণতি হয়েছে, ইট হ্যাজ গন অলরেডি। সো আমার কাছে মনে হয় না যে এখানে দ্য বিগ ম্যাটার অফ ডিসকাশন। এই যে মনে করছেন না, এটা আমরা ওই আওয়ামী লীগকে বলতে শুনতাম যে জামাত ইসলামকে আমরা এরকম কোনো কিছু মনে করছি না। বিএনপিও কোনো কিছু মনে করছি না। তারপরে 17 বছর নিজেরা ওয়াশ আউট হয়ে গেছে। ভেরি গুড, লেট মি রিমেম্বার ইউ। মনে করছেন না, লেট মি রিমেম্বার ইউ। সেটা আবার ব্যাকফায়ার করবে না? না, ব্যাকফায়ার করবে না। আমি আপনাকে এই জন্য রিমেম্বার করাই দিই। শোনেন, তার জামাত ইসলামীকে নিয়ে, বিএনপিকে নিয়ে যে মনে করা, এই মনে করাটা রাজনৈতিক। আর আমাদের যে মনে করা, এই মনে করাটা রেফারেন্স। তাদের পতন গণঅভ্যুত্থানে আমরা দেখে ফেলছি, ওই দেখার উপরে আমি এই কমেন্টটা করছি। জামাত ইসলামের করুণ পরিণতিতেও তিনি দেখে করেন এই কোনোদিন। যা বিএনপির যে করুণ পরিণতি, পলিটিক্যাল কমেন্ট। আমি ধরেন কোনো রাজনৈতিক দলকে যদি রিপ্রেজেন্ট নাও করি, ধরেন আমি ভেরি প্লেন অ্যান্ড সিম্পল পারসন, আই ডু নট রিপ্রেজেন্ট এনিওয়ান, তারপরেও আমি এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ জনতাকে রাস্তায় নেমে তাদেরকে বিতাড়িত করতে দেখছি। দেখছেন না আপনি? দেখছেন তো? তাহলে আপনিও যদি দেখে থাকেন, আপনার এই মনে করাটা অস্বাভাবিক না, উইথ অল ডিউ রেসপেক্ট।
এই মনে করাটাই বরং স্বাভাবিক। কারণ যাদের এরকম করুণ পরিণতি হয়েছে, মানে তাদেরকে সাপোর্ট করে এরকম মসজিদের খতিব পর্যন্ত পালায় গেছে। মানে ক্যান ইউ রিকল এরকম পৃথিবীতে আপনার আমাদের বয়সে বড় হবেন, আপনি কি এরকম ইতিহাস রিকল করতে পারেন? আমি শিওর আপনি পারবেন না, সুযোগ নাই। বিএনপি 2008 সালে ক্ষমতা থেকে তাদের ক্ষমতার পালা বদল হলো না। আমরা 28 অক্টোবর দেখলাম না লগি বইটা দিয়ে কিভাবে করে মারামারি হলো। কই বিএনপির কোনো নেতাকর্মী তো পালায় যায়নি। না কেউ পালায় যায় না। কাজেই পালায়া যাওয়া, আমি সেটা শেষ করে দিই, পালায়া গেছে এমন একজন লোক, পালায়া গেছে এমন একটা দল, বিতাড়িত হয়েছে এমন একটা দল, গণভুত্থান দিয়ে পরাজিত হয়েছে এমন একটা দল, বাংলাদেশের আনাচে কোনাচে পলিটিক্যাল কোনো ন্যারেটিভ নিয়ে ঢুকতে পারতেছে না এমন একটা দল, সেই দলের ব্যাপারে এই কমেন্টস ভেরি জাস্টিফাইড। আমি ইতিহাসের উপর দাঁড়ায় কমেন্ট করতেছি যে ইতিহাসটা খুবই রিসেন্ট, জলজল করতেছে। উই হ্যাভ বিন উইটনেসিং এভরিওয়ান। কিন্তু এই কাজেই আচ্ছা ঠিক আছে, দেখেন, আপনি জানেন কাজেই এই যে বিষয়টা গুরুত্বপূর্ণ। কাজে উনার কমেন্ট উনি কিভাবে করে দেখতেন, উনি কিভাবে করে দেখছেন, দ্যাট ইভেন রিয়েলি ডাজ নট ম্যাটার এনিমোর। হ্যাঁ, হোয়াট ইজ দি কি কনসিডারেশন, যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা রং মেসেজ যাইতে পারে। সেটার জন্য গভর্নমেন্ট স্টেপ নিবে। সেই স্টেপে যদি আমাদের কোনো সহযোগিতা প্রদান করার প্রয়োজন থাকে রাজনৈতিক দল হিসেবে, উই উইল ডু। আমি যে কথাটা দিয়ে শেষ করেছিলাম, লেটস কাম টু দি পয়েন্ট, সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে কিছুদিন আগে যে চৈতালি নামের যে ভদ্রমহিলা, আমরা তাকে বলতে শুনলাম লিটারেলি সার্বভৌমত্বের বিরুদ্ধাচরণ তিনি করলেন। আপনি বাংলাদেশে যখন আপনি বসবাস করবেন, বাংলাদেশে বসবাস করার ক্ষেত্রে আপনার মিনিমাম কনসিডারেশনটা কি, কন্ডিশনসটা কি? কন্ডিশন হচ্ছে আপনার কনস্টিটিউশন। মিনিমাম কনস্টিটিউশনকে আপনি, কনস্টিটিউশনের বেসিসটা আপনি ফলো করবেন। আপনি বললেন আপনি এই দেশে আরেকটা দেশ বানাবেন বললেন না। এখন দেখেন কিভাবে মব চাউর করে, কিভাবে ক্যাওয়াস ডেভেলপ করে। এটা তো ভাই আমাদের কাছে নতুন না, উই অল নো। এখন ক্যাওয়াস ডেভেলপ করে এই ধরনের একটা সেন্সিটিভ কমেন্ট্রি দিয়ে। এখন এই কমেন্টকে সামনে রেখে একদল হুজুর যদি দাঁড়ায় পড়ে নাই, ফরচুনেট আমাদের জন্য, দাঁড়ায় এটাকে নিয়ে রাজনীতি একটা ইস্যু বানাইতে পারতো না। তো এই ধরনের অ্যাগ্রেসিভ কমেন্টিং কেন গভর্নমেন্ট ট্যাকেল করলো না? গভর্নমেন্ট তো ট্যাকেল করার সুযোগ ছিল, গভর্নমেন্ট তো ট্যাকেল করে নাই। বরং তিনি আজকে না, তিনি কিন্তু এই যাবৎকালে তাদেরকে এই পরিস্থিতির জন্য বা এই ধরনের যে কমেন্ট, এই যে আপনার কথাই আমি বলি যে একটা গ্রুপ তো বসে আছে। হ্যাঁ, আচ্ছা, সব রাজনীতি, বিএনপি বলছে, জামাত বলছে, আপনারাও বলছেন যে একটা গ্রুপ বসে আছে আর কি। দুদিন আগে আমি সংসদে বক্তব্য শুনছিলাম ফজলুর রহমানের, তিনি বলছিলেন যে মন্দির করতে দিলে সমস্যা হতো কি, ওই রেফারেন্সে গিয়ে তারা এখন এই উগ্র কথাবার্তাগুলো বলছে এবং সেগুলো তারা সামনে নিয়ে আসছে। মানে এই যে দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করানো, যে ওইটা করতে না দিলে এইটা হবে, এইটা করতে না দিলে ওইটা হবে, এই যে খেলাগুলো, কি মনে হয় যে এটা একটা খেলার অংশ হিসাবে এগুলো চলছে? অবভিয়াসলি আমি তো সেটা মানে প্রথম থেকে সেটাই বলেছি। কিন্তু দেখেন, আমরা বসে হাইপোথিসিস দিতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, এবং এই অ্যানালাইসিসের ব্যাপারে উই আর ইন দি সেম পেজ। আমরা ওই পেজের বাইরে কেউ না। আমরা তো বলতেছি এখানে একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি থাকতে পারে, একটা রিজিওনাল কনস্পিরেসি থাকতে পারে, সাবকন্টিনেন্টাল কনস্পিরেসি থাকতে পারে, ডোমেস্টিক কনস্পিরেসি থাকতে পারে না? এখন কোনটা আছে আপনি ডিফাইন করে বলতে পারবেন? কোনটা আছে সেটা কখন আমরা ডিফাইন করে বলতে পারবো? যখন সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এসে আমাদেরকে অ্যাওয়্যার করবে। আমরা একটা ক্রমবিন্যাস করতে পারি, আমি একটা ক্রমবিন্যাস করতে পারি। আপনার বক্তব্য হিসাবেই আমি বলছি, আমি রাশেদ ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতেই চাই, যে সেটি হলো রাশেদুল ইসলাম, আপনি যদি বলেন যে আমি যদি একটি ডাটা বলি, যে আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে ইসরায়েলি দূতের একটি ভারতে বসে তিনি একটি কমেন্ট করেছেন, এবং তিনি দেখেন হামাসকে বাংলাদেশে আবিষ্কার করার চেষ্টা করছেন, এবং এটি তিনি করলেন কবে? এই জুনের মাঝামাঝি সময় ইনি করলেন। আমাদের পত্রিকায় এখানে 18 জুনে আমরা দেখলাম যে এই ধরনের একটি নিউজ হয়েছে, এবং তিনি এনডিটিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলছেন। ওনার নাম কি জানো? ইসরায়েলি রাষ্ট্রদূত ভারতের। তো সেই কথাটা বলার পর একই সময় কিন্তু বাংলাদেশে এই ধরনের একটি ঘটনাগুলো ঘটছে, মানে পোট্রে করার জন্য, মানে আমি বলছি একটা কথা এবং সেই কথাগুলো পোট্রে করারটা সহজভাবে রিলেট করার জন্য যা তৈরি করার, সেই প্লটগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি ওই ফজলুর রহমানের বক্তব্যটাই আবার বলছি, যে এই যে মন্দির নিয়ে তারপরে যে যারা হিন্দুরা আছেন তাদের মধ্যে প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠীটা আছে, তারা যেই ধরনের উগ্র কথাবার্তা বলা শুরু করেছে, চৈতালির কথা আপনারা বললেন, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে ফজলুর রহমান বক্তব্য যেটা দিলেন যে মন্দির করতে দিলে আসলে সমস্যা কী ছিল?
পারভেজ, এখানে আপনি খুবই ভালো একটি পয়েন্ট তুলে ধরেছেন, আমিও সেইটাই নোট করেছি আর কি, সেটাই বলবো বলে ভাবছিলাম আর কি। আমি 3টা ব্যক্তির উদ্ধৃতি দিতে চাচ্ছিলাম আর কি। এক নম্বর হলো এই ইসরায়েলের সেই রাষ্ট্রদূত ভারতের, তিনি যে বক্তব্য দিয়েছেন। এরপরে হচ্ছে যে ইন্ডিয়ান একজন রাষ্ট্রদূত বাংলাদেশে, বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ একজন বাংলাদেশে একটা বক্তব্য দিয়েছেন এসে আপনি কি বাংলাদেশের দীনেশ ত্রিবেদীর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে দীনেশ ত্রিবেদী তিনি সংক্রান্ত যখন হাই বাংলাদেশে কমিশন, এসেছিলেন, সরি। হ্যাঁ। এরপরে হচ্ছে শুভেন্দু তো বক্তব্য দিয়ে যাচ্ছেন আর কি। সেটা তো। আমার যেটা আর কি বক্তব্য আর কি, যে ইন্ডিয়ার এই ইস্যুগুলো যেগুলো, এগুলো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র দপ্তর এর পক্ষ থেকে ক্লিয়ার থাকতে হবে। এবং সবগুলোই কিন্তু বাংলাদেশের, যে আমরা শুধু বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যে এখানকার তাজিব তমদ্দুন জড়িত, ইসলাম যে একটা বড় ধরনের বিষয়, এটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করি না, আমরা কি এটাকে পাশ কাটাই দিই। আমরা মনে করি যে এখানে এই স্বাধীনতা সার্বভৌমত্ব একটা বিষয়, ইসলাম, অন্য ধর্ম, এগুলো আরেকটা বিষয়। যে না, এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মানুষের কালচার, ধর্মবিশ্বাস, এগুলো একটা বড় ধরনের বিষয়, এবং সেটার উপর একের পর এক হামলা হবে, আর সেটার এগেইনস্টে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হবে না, ক্লিয়ার করা হবে না। এটি আমাদের জন্য একটা বড় ধরনের বাধা বলে আমি মনে করছি। কোনটার কথা বলছেন আপনি? যে আমি হামলা হয়েছে, 3টার সরকার কথাই বক্তব্য বলেছি, দেয়? 3টাকেই আচ্ছা, অবশ্যই 3টাই। অ্যাড্রেস করে ক্লিয়ার করা দরকার ছিল, এবং যখন বলেছে তখনই তার কাউন্টার দেওয়াটা জরুরি ছিল। আর ওভারঅল আমি যেটি বলবো, যে ইন্ডিয়া ইস্যুতে বাংলাদেশকে আগে ক্লিয়ার কনসেপ্ট মানুষের সকলের কাছে ক্লিয়ার করতে হবে। ইন্ডিয়া আমাদের জন্য একটা ফ্যাক্ট, বন্ধু হিসেবে ফ্যাক্ট, বড় প্রতিবেশী হিসেবে ফ্যাক্ট, কি বলে এটাকে, বড় সীমান্ত হিসেবে সংকট চলছে সেটা ফ্যাক্ট। এরপরে হচ্ছে হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র, সেটা একটা ফ্যাক্ট। আমাদের সাথে বাণিজ্য চুক্তি, নানান ধরনের ফ্যাক্ট আর কি। যেহেতু সে ফ্যাক্ট, এই জন্য তার ব্যাপারে আমাদের কনসেপ্ট আমাদের মানুষের কাছে ক্লিয়ার রাখতে হবে, এবং আমাদের বক্তব্যটা কি সেটা ক্লিয়ার রাখতে হবে। এরপরে হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান, এটা হবে কি না হবে সেটাও কিন্তু ডিসাইড হয়ে যাবে এই বক্তব্যের মধ্যে, ক্লিয়ার হয়ে যাবে। যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নিতে পারবে যে সে সাদা পতাকা উড়াবে কি উড়াবে না। কিন্তু আমরা তো দেখি যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের কর্মকাণ্ড হয়, জামাত ইসলামে খুব বেশি কথাটা তো বলে না, আমরা কেন কথা বলবো না, প্রত্যেকেই কথা বলেছি আমরা, প্রত্যেকের জায়গা থেকে। এই যে এই বিষয়ে আপনার এই প্রত্যেকটা ইস্যুতে শুভেন্দুর বক্তব্যকে নিয়ে আমরা, শুভেন্দুর কথা বলছি না আমি, শুভেন্দু সেটা তো আসছে, এটা তো সারা বাংলাদেশের মানুষ আমি সেটার শুধু এটুকু বলি যে পুশিন একটা ফ্যাক্টর, আমি বলি আর কি, পুশিন একটা ভয়ঙ্কর ফ্যাক্টর বা ইস্যু হওয়া, মানে কি বলে এটাকে, বাস্তব আলোচনা আছে এখন আর কি। সেটা নিয়ে নোটিশ দেওয়া হয়েছে, এবং সেই নোটিশটা গায়েব করে দেওয়া হয়েছে, বারবার জানতে চাওয়া হয়েছে, এবং এরপর এটা আমি ক্লিয়ার করা হয় আমি নাই। ওই প্রসঙ্গটা বলি না, আমি বলছি যে এই যে ঘটনাগুলোকে তৈরি করা, পোট্রে করার চেষ্টা করাটা, এই যে হারুন ইজাহার সাহেব যে এই তার বক্তব্যের পরে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এবং সেটির পরে যে বাংলাদেশে যে অন্যদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেটি নিয়ে জামাত ইসলামী তো খুব সরব। না, এখানে ভুল ইন্টারপ্রিটেশন। এখানে ক্লিয়ার করলাম তো আমি, যে এই বক্তব্যগুলো প্রত্যেকটা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে স্টেটমেন্ট আকারে না গেলেও ব্যক্তির বক্তব্য, দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য গেছে, এবং এগুলো নিয়ে আমরা বারবার কথা বলছি আর কি। এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনার কথাটা শুনে, যে আপনি বলছেন এটা জামাত ইসলামী কেন অ্যাড্রেস করছে না। কি আশ্চর্যের কথা, জামাত ইসলামী অ্যাড্রেস করার মানে কি অথরিটি, সে অ্যাড্রেস করবে না, দলগতভাবে কারোরই কোনো অ্যাড্রেস সেটা আমি বললাম করেছি, কিন্তু এখানে কি জামাত ইসলামী এটা কি ফ্যাক্টর? নো, এখানে জামাত, আপনি যদি ধরেই নেন যে বর্তমানে ভোটের রাজনীতিতে জামাত ইসলামী 68টা আসন নিয়ে সংসদে আছে, তো হিসাব মতো তো বোঝাই যাচ্ছে যে জামাত ইসলামী খুব মাইনর। মানে আমি যদি তর্কের খাতিরেও ধরি, আপনি জামাত ইসলামীকে এত বড় করে দেখবেন কোন এই মুহূর্তে? এটা কি জামাত ইসলামীর ইস্যু নাকি রাষ্ট্রীয়? আপনাকে জিজ্ঞেস করছি দেখি। না, আমাকে কেন জিজ্ঞেস করবেন? সব দলকেরই তো না, এখানে আমাকে জিজ্ঞেস করতে পারেন না, আপনি রাষ্ট্রকে জিজ্ঞেস করতে পারেন, আপনি রাশেদ খান ভাইকে জিজ্ঞেস করতে পারেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোশ্চেন করেন না, যেহেতু উনি ওই দলের প্রতিনিধিত্ব করছেন, তাকে জিজ্ঞেস করবেন আপনি। আপনার দল এক্ষেত্রে, দল কিন্তু সরকারের অংশ, আমরা সরকারের অংশ, ছায়া, প্রতিচ্ছবি ইত্যাদি বহু বক্তব্য আছে, কিন্তু এই মুহূর্তে এই ফ্যাক্টগুলো নিয়ে সিদ্ধান্তকারী ব্যক্তিত্ব বা সিদ্ধান্তকারী অথরিটি হচ্ছে সরকার। সেই জায়গায় আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এবং একইভাবে আমি বলবো যে এই যে মন্দির ইস্যু, এরপরে হলো যে চৈতালি সংক্রান্ত, বা এর শুধু চৈতালি কিন্তু একটা না, এই সরকার আসার পর এবং 5 আগস্টের পর থেকে বেশ কিছু চৈতালি কিন্তু আসছে, এবং তারা একের পর এক ইস্যু বানায় যাচ্ছে, বক্তব্য দিয়ে যাচ্ছে, তার কোনো প্রতিকার আমাদের এই দেশে কিন্তু হচ্ছে না। এটি কি ইন্টারিম আমলে এবং কি এখন আমরা দেখছি ওভারঅল। এই জন্য আমি শুরুতে কিন্তু বলেছি, সবার আগে একটাই বক্তব্য দিয়েছি, যে আপনি এই সব আলোচনা করতেই পারবেন না যদি আগে সিদ্ধান্ত না নেন যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই। এখন যদি আপনি ডিসিশন নেন যে না, এদেশে কোনো আইন শৃঙ্খলা নাই, না, এখন বলে ফেলি, এখানে আমি নাই, এদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো যে এটা মানে একটা কি বলে
আল্লাহর অশেষ রহমতে এই দেশ এখন চলতেছে। মানে সেটা কি আপনি যদি মূল্যায়ন করতে বলি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর এখনকারটা বলছি আমি, স্টিল অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তী সময়টা বললামই আর কি, যে সেই সময় অসংখ্য চৈতালির ঘটনা ঘটেছে, সেই সময় অসংখ্য মব হয়েছে এবং এগুলো ধর্মীয় উগ্রবাদ উস্কে দেওয়ার জন্য ঘটনা ঘটেছে। সেগুলোকে আমরা কেউ সাপোর্ট করি নাই, সবাই বক্তব্য দিয়েছি, বলেছে এবং সেগুলোর এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। বাট এটি আমরা এরকম মনে করতে পারি যে আনফরচুনেটলি ইন্টারিম আমলে ঘটে গেছে, তারা পারে নাই, তাদের সেই সক্ষমতা ছিল না। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার আছে, বলছি আমরা রাজনৈতিক সরকার আছে, সরি, সেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে না কেন? আমি তো বলছি আপনাকে যে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন দেশটা চলছে। এই দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বলে আমরা, আচ্ছা এটা একটা কথা বলি ছোট্ট, আমি বলছি না, এটা সরকার দলের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্রতিদিন আমার মনে হয় যে 8-10 জন করে বলছেন, সরকারি দলের সদস্যরা মানে বিএনপি দলীয় সংসদ সদস্যরা, যে আইন শৃঙ্খলা আগে ঠেকান। ইভেন আমি তাজ্জব হয়ে গেছি যেগুলো আমাদের মতো যারা নতুন ইয়াং, মানে কি বলে কেবল সংসদে গেছি, এরা বললে না হয় এটা একটু পাশ কাটায় যাওয়া যায়, সিনিয়র লিডাররা বলছেন, মন্ত্রীরা বলছেন এগুলো, কিন্তু কোনো প্রতিকার নাই, কোনো উদ্যোগ নাই। এবং এইগুলো শুনে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছেন বসে বসে, তার কি করে সহ্য হয়? তিনি পদত্যাগ করতে পারতেন, যে আমি পারছি না, তাও করছেন না। সেই আগের কালচার সমস্যা। আপনি কোন ঘটনাটাকে স্পেসিফিক ভাবে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন চরম খারাপ অবস্থা? আপনি এমন কোন সেক্টর না, আপনি মাদকের একটা ভয়ঙ্কর মানে কি বলে যে ভয়াবহ পরিস্থিতি চলছে। এর বাইরে আসন হলো যে হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে লক্ষ্মীপুরে 5 জন একটা ফ্যামিলিতে হত্যা করা হলো গলা কেটে। এরপর শুধু রামিসার হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আরো অসংখ্য হত্যাকাণ্ড কিন্তু আমার এলাকায় শেরপুরে নালিতাবাড়িতে একটা ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে 3টা ঘটনা। একজন মন্ত্রী, একজন এমপি আজকে বলছেন যে তার এলাকায়, তিনি সরকার দলীয়, 3 সপ্তাহের মধ্যে 3টা ঘটনা ঘটেছে। নারী এমপি, আমি ভুলে গেছি এই মুহূর্তে নামটা বলতে পারছি না আর কি। 3 সপ্তাহের মধ্যে 3টা বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো তাহলে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখার কথা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেহেতু এরকম বিষয়ই পারে না, আপনি এখানে কিন্তু আন্তদেশীয় বিষয় কিন্তু আপনি নিয়ে এসেছেন, যে এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়। তো এরা দেশীয় ইস্যুই সলভ করতে পারছে না, আন্ত ইস্যু কেমনে সলভ করবে? আপনি বলছেন যে সরকার ঠিকভাবে এই পুরো বিষয়গুলো অ্যাড্রেস করতে পারছে না। ইভেন আরেকটা লাস্ট কথা যেটা আমার ছিল, যে আমার মনে হয় যে সরকারের যেহেতু এই সবচেয়ে বড় ইস্যুটা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, এই ইস্যুগুলো সলভ করার জন্য সকল মহল, এটা নট ফর বিরোধী দল, যারা এই ব্যাপারে এক্সপার্ট, তাদের সাথে বসা দরকার এবং এগুলো নিয়ে আলোচনা করা দরকার এবং এটার ব্যাপারে একটা কি বলে গাইডলাইন্স স্থির করা এই দরকার। বিষয়ে মানে এই যে দুজনের বক্তব্যই রাশেদ খান শুনলেন, আপনি কিন্তু এখানে এখন সরকার পক্ষ হয়ে গেছেন। পুরো জায়গাটিতে আমি স্পেসিফিক কয়েকটি বিষয় যে সরকার আসলে পারছে না, করছে না, বা সরকার পৃষ্ঠপোষক করছে বা তার ওই ক্ষমতা দিয়ে সেইটা করতে আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম রাশেদ খান, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন রেখে গিয়েছিলাম। যদি বলি যে আসলে সরকারের এই নমনীয় অবস্থানের কারণ কি? আমরা বিভিন্ন সময় শুনি, বুঝি যে সরকার অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করেন, অথবা সরকারের মধ্যেই কেউ কেউ গুপ্ত অবস্থায় থাকেন যে সরকারকে আসলে একটু বেকায়দায় ফেলানো যায় কিনা। মানে আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন যে যদি দুই মেরুর কথাই বলি আর কি, চৈতালির ঘটনাও যদি বলি, যে তিনি যে স্টেটমেন্ট দিলেন তিনি বাংলাদেশে একটা আলাদা ভূখণ্ড তৈরি করে ফেলতে চাচ্ছেন হিন্দুদের জন্য, আবার কালিমার পতাকা এইভাবে আইএস বা তালেবানদের আদলে একটা পতাকা উত্তোলন করে সারা দেশে আবার পুরো বিশ্বে একটা অন্যরকম বার্তা পৌঁছে দেওয়ারও চেষ্টা কেউ কেউ করছেন। সব দুই ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে একটা নীরব ভূমিকা। আচ্ছা, আমার দুজন সহ-আলোচক তারা 11 দলীয় জোটের, যে কারণে আমি তো এখানে মাইনর, আপনি তো আমাকে একটু বলার সুযোগ দিবেন। 2/3 মেজর। শুরুতে আমি তীব্র নিন্দা জানাই যে আমার ভাই রাশেদ, আমার মিতা বলা যায়, সে কিন্তু এখানে নিজেকে আসলে মাইনর দাবি করলেন, অথচ আমাদের সরকার দলীয় এমপিরাই কিন্তু অনেকে বলছে যে জামাত ইসলাম তারা বেশ ভালো করছে এবং একটা শক্তিশালী বিরোধী দল আমরা পেয়েছি। এমনকি আমাদের মাননীয় স্পিকারও এই কথা বলেছে। আমি জানি না কেন তারপরেও সংসদে আমার ভাইয়েরা কেন মাইনর মনে করছেন। আচ্ছা শোনেন, সরকার তখনই আসলে অনেক বিষয়ে পদক্ষেপ নিতে পারবে যখন আমাদের অপোজিশন ভয়েস খুবই শক্তিশালী হবে। মানে অপোজিশন না থাকলে সরকার যা ইচ্ছা তা হইতে দিবে দেশে না। আমি একটু আমার বক্তব্য শেষ করি। শোনেন, এখন যে সরকার দায়িত্ব রয়েছে, এই সরকার
গণঅভ্যুত্থানের সরকার এবং পাশাপাশি আমাদের যারা অপোজিশনে সমালোচনা আলোচনা যাই করি না কেন, তারাও তো গণঅভ্যুত্থানের অপোজিশন। সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন যে যার আদর্শে আমরা রাজনীতি করছি। ইসলামিক আদর্শে রাজনীতি করছে জামাত ইসলাম, আর জাতীয়তাবাদের আদর্শে রাজনীতি করছে বিএনপি সহ আরও অনেকগুলো দল। এখন জামাত ইসলাম যদি সরকারকে কার্যকর সহযোগিতা না করে, তাহলে সরকার অনেক বিষয়ে সম্মত বা সরকার চাইলেও পদক্ষেপ আসলে গ্রহণ করতে পারবে না। যেমন চৈতালির যে বিষয়টা এবং রাম মূর্তি নিয়ে মানুষের যে সেন্টিমেন্ট, দেখেন আমার ভাই রাশিদুল যে কথা বললেন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট হলো ইসলাম। সেন্টিমেন্ট তো তৈরি করা হয়, সেন্টিমেন্ট কি সাধারণ মানুষ, আমি আসি মূর্তি তো অনেকগুলো এর আগেও হয়ে গেছে, বাংলাদেশের মানুষের তখন তো কেউ কথা বলে নাই। জি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট হলো ইসলাম। এখন দেখেন, একটা রাম মন্দির করা আর রাম মূর্তি করা এটা কিন্তু ভিন্ন বিষয়। আপনি যে সময় আসলে রাম মূর্তি করবেন এবং রাম মূর্তিকে কেন্দ্র করে ভারতে নানান ধরনের রাজনীতি হয়, সুতরাং বাংলাদেশে যদি আসলে এই ধরনের রাম মূর্তি হয়, সেক্ষেত্রে অনেকে কিন্তু ওই জিনিসটা মেলাবে। আমি অনেকের বক্তব্য শুনেছি যে রংপুরকে দখল করার জন্যই মূলত এটা করা হচ্ছে, জমি কিনতেছে। হ্যাঁ, এটা করা হচ্ছে। এই ধরনের কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি অনেকের আছে। যেহেতু ভাই বললেন, এবং এটার সাথে তো অবশ্যই আমাদেরকে সম্মত হতে হবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, তো এই ক্ষেত্রে তো সরকারকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে। অন্যদিকে আবার আমাদের সনাতন ধর্মের একটি অংশ তারা আবার মাঠে নেমেছে। তো বাংলাদেশে তো আসলে যদি আপনি হিন্দু মুসলিম যদি দাঙ্গা না লাগাতে চান, সেক্ষেত্রে সরকারকে খুবই একটি মানে বলা যায় যে ভারসাম্যপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে। সরকার যদি এখন এই সাথে সাথে আপনার এই যে অবস্থায় আসলে আপনার রংপুরের অনেকে আন্দোলন করছে বা সারা বাংলাদেশে অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এই অবস্থায় যদি চৈতালিকে গ্রেপ্তার করে, দেন প্রতিক্রিয়া কি হবে? আমাদের যারা সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আছে, তারা কিন্তু তার বক্তব্যকে মানে খুব বেশি সামনে না এনে, বরং একজন সনাতন ধর্মের কাউকে অ্যারেস্ট করা হয়েছে এই জিনিসটা সামনে আনবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ওই যে ভারতের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতের বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছে যে বাংলাদেশে হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তো সরকার যেহেতু দায়িত্ব রয়েছে, সরকারকে অনেক ইস্যু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সরকারের অনেকেই এই বিষয়ে আসলে প্রতিবাদ জানিয়েছে, আমি নিজেও তো প্রতিবাদ জানালাম। বাট যারা সরকারে আছে তারা কিন্তু নানান আন্তর্জাতিক চক্রান্ত এবং দেশীয় চক্রান্ত, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। আচ্ছা, এবার আসি, যেহেতু ভাই বললেন যে বাংলাদেশের মানুষের আসলে সেন্টিমেন্ট ইসলাম এবং এই ইসলামকে কেন্দ্র করে জামাত ইসলাম রাজনীতি করে, তাই না? দেখেন, তাদের একজন নেতা আমাদের সম্মানিত বিরোধী দলীয় উপনেতা আমাদের তাহের ভাই, এবং তাহের ভাই যে সময় বিদেশিদের সাথে মিটিং করেন, তিনি আবার বলেন যে আমি শরিয়া আইন চাই না, মানে জামাত ইসলাম ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, এইটা তারা নাকি কোথাও বলে নাই। আবার সংসদে আমার খুব ভালো লাগে যে তাদের আরেকজন এমপি মুজিবুর রহমান, তিনি আবার জামাতের যে গঠনতন্ত্র এবং জামাতের যে আদর্শিক রাজনীতি, তিনি সবসময় আবার সেটার আলোকেই বক্তব্য দেন। তিনি বলেন যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তাহের ভাই কি এখনো পর্যন্ত তার বক্তব্য জাতীয় সংসদে ক্লিয়ার করেছে? তিনি তো বিরোধী দলীয় উপনেতা, বিশাল ব্যাপার, তাই না? তিনি কি আসলে ক্লিয়ার করেছেন সংসদে যে শরিয়া আইন তিনি চান নাকি চান না? অর্থাৎ জামাত ইসলাম এই যে বলছে যে অধিকাংশ মানুষের সেন্টিমেন্ট হলো ইসলাম, হ্যাঁ, আপনি ইসলামিক দল হিসেবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু আপনার একজন নেতা বলছে আমি শরিয়া আইন চাই না, আর একজন নেতা বলছে যে আমি শরিয়া আইন চাই, তাহলে আপনার আসলে রাজনীতি কি? এবং তাহের ভাই তো আর রাশিদুল ভাইয়ের মতন বা আমার মতন নেতা না, কিন্তু অনেক বড় মাপের নেতা, একজন জাতীয় নেতা, এবং জামাতের বলা যায় যে এই মুহূর্তে সব থেকে প্রগতিশীল এবং গণতান্ত্রিক এবং বলা যায় যে সব থেকে মেধাবী নেতা। এবং সেই মেধাবী নেতা যে সময় শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে বক্তব্য দেওয়ার সময় ইসলামকে জলাঞ্জলি দেন, শরিয়া আইনকে জলাঞ্জলি দেন, তখন আসলে আমাদের দুঃখ লাগে। দ্বিতীয়ত আমরা একটু প্রসঙ্গের মধ্যে আছি, আমি প্রসঙ্গের মধ্যে আছি, তিনি যেহেতু তিনি বলেছিলেন এই জন্যই বললাম। এরপরে আসি, আইন তো বিএনপি আরো বেশি করে চায়। আচ্ছা, আমি একটু আমার প্রসঙ্গ ক্রমেই বক্তব্যগুলো এসেছে। তারপরে রাশিদুল ভাই বললেন যে বিএনপি কেন ব্যবস্থা আসলে এই বিষয়গুলো নিচ্ছে না। দেখেন, প্রগতিশীল তাহের ভাই, এটা নতুন টার্ম শুনলাম। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে আচ্ছা, তো বিএনপি কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখেন, বিএনপি কিন্তু প্রত্যেকটা ঘটনারই আসলে ব্যবস্থা নিচ্ছে, সব বিষয় তো বলার সুযোগ নেই, অল্প কিছু বিষয় শেষ করি। দেখেন, আমার তো মাত্র শুরু করলাম। স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আমার সম্পর্কে অনুষ্ঠানের যে একেবারে শেষ পর্যায়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে কথা আসলে বলা হলো যে তিনি আসলে কেন পদত্যাগ করছেন না, আসলে তার তো বলা উচিত যে আমার লজ্জা হচ্ছে। দেখেন, জামাত ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর যে মেধা এবং যোগ্যতা, এইটার আসলে ধারে কাছেও নাই। আমি যদি ধরি যে পুরো বিরোধী দল আর অন্যদিকে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এইটাকে আমি শেষ করি, আমি শেষ করি, শোনেন, তিনি পুরো দেশের বিরোধী দলকে আইন যদি আপনি শৃঙ্খলা 100 বলেন, তাহলে এক স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু 100, তাকে যদি ওইখান থেকে সরানো যায় তাহলে বিরোধী দল রাজনীতি করতে খুব সহজ হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর মান সম্মানটা আপনি নষ্ট করতে ঠিক পারলেন, আছে। আপনি বলতে পারলেন সে অযোগ্য। দেখেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনার সময় নাজুক ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাজুক ছিল, এখন হঠাৎ করে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যাবে? বাবা তার সন্তানকে গলা কেটে হত্যা করছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, এর দায়ী কি স্বরাষ্ট্রমন্ত্রীর? এর দায়ী কি স্বরাষ্ট্রমন্ত্রীর? আপনি যদি আপনার ওয়াইফকে খুন করেন, এর দায়ী কি স্বরাষ্ট্রমন্ত্রীর? বরং বলেন, রামিসা হত্যাকাণ্ডের পরে সেই আসামিদেরকে 24 ঘন্টার আগে 8 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়নি? বরং বলেন, বাকিগুলো তো ধরতেছে না, কোথায় ধরতেছে না বলেন? সব জায়গায় আসামিরা অ্যারেস্ট হচ্ছে। এখন আপনারা শুধুমাত্র যে তথাকথিত রাজনীতি যদি করেন তাহলে তো আসলে হবে না। আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের একটা গ্রহণযোগ্য বিরোধী দল হিসেবে কাজ করতে হবে। এই যে বাজেট নিয়ে আমি শেষ করতে হবে ভাই, প্লিজ, তারা দুইজন বলেছে, শোনেন, এই বাজেট নিয়ে আপনাদের যে একটা গণতান্ত্রিক আমরা দেখেছি গতানুগতিক বক্তব্য, কোন ধরনের গঠনমূলক সমালোচনা, বাজেটের কোথায় সমস্যা, বাজেট কিভাবে বাস্তবায়ন করতে হবে, সংসদীয় পদ্ধতিতে যেতে পারছে না, শোনেন, শেষ করতে হবে, ঠিক আছে, আমাকে একটু বলতে দেন, 1 মিনিটে শেষ করব। বাজেট নিয়ে দেখেন, বাজেট নিয়ে এখনো পর্যন্ত আপনারা বাজেটের কোন দোষ ত্রুটি বের করতে পেরেছেন? আজকে নাহিদ ইসলামের বক্তব্য দেখলাম, আপনাদের অন্যান্য নেতাদের বক্তব্য শুনেছি, সংসদে আপনারা সারাদিন ওই যে বলেন না যে বাজেট দেখতে ভালো খাইতে ভালো, এটা চানাচুনের মতন পুষ্টি নাই, ঠিক আপনাদের বক্তব্যের মধ্যে কোনো পুষ্টি নাই, গঠনমূলক সমালোচনা নাই। বাজেট কিভাবে বাস্তবায়ন হবে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে, তাই না? এই দেশকে পুনর্গঠন করা শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব না, আপনিও গণঅভ্যুত্থানের কারণেই আপনি সবথেকে বড় সুবিধাভোগী। এনসিপি নামক যে দলটা গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের কারণে হয়েছে, সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে এই দেশের যদি পুনর্গঠন না হয় তাহলে আপনি বিরোধী দলে থাকতে পারবেন না, এনসিপি নামক দল থাকতে পারবে না, আমরা থাকতে পারবো না। সবার দায়িত্ব এই বাজেটকে বাস্তবায়ন করা, কিন্তু বাজেটকে বাস্তবায়ন না করে প্রতিদিন আপনি বলতেছেন গণবিরোধী বাজেট। কোথায় গণবিরোধী একটু তো বলতে পারতেছেন না? মিছিল যে করলেন, মিছিলে আপনার বক্তব্য কি? আপনার কোনো বক্তব্য তো এখনো পর্যন্ত আমি পাইনি। আমি করতে চান, আমি তো সেটাই বুঝতেছি না। আপনি যে বিরোধী দল হয়েছেন, আপনি নিজেকে কেন মাইনার করতেছেন? আমরা তো দেখছি যে আপনারা বাংলাদেশের একটা গণঅভ্যুত্থানের বিরোধী দল, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা সরকারকে সহযোগিতা করবেন না, অথচ আপনারা বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনারা কি চাচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাক, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আপনাদেরও দায়িত্ব আছে। আমি তো পুলিশের প্রধান, আমি সেনাবাহিনীর প্রধান, আমি বিজিবির প্রধান, আমি সবকিছু। বিরোধী দল তো আমি, এজন্য সব দায়িত্ব আমার। সরকারের কোনো দায়িত্ব নাই, সরকার দেখবে না, সরকার শুধু অ্যারেস্ট করতেছে। আপনি বলে দিলেন তো এখন সব দায়িত্ব আমার। সরকারকে ভুয়া ভুয়া স্লোগান দিতেছেন। আপনি বাজেটও দেখার দায়িত্ব আমার, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার। আপনি বাজেট নিয়ে বলতেছেন বাজেট গণবিরোধী, বাজেটের দৃষ্টি সমালোচনা আপনি পয়েন্ট ধরে ধরে করেন, দৃষ্টি সমস্যা। আপনার দৃষ্টিভঙ্গি, ছায়া সরকার তো আপনার দৃষ্টিভঙ্গি সমস্যা, আমি দেখছিনি না অর্থমন্ত্রীকে। বরং ডক্টর রেজা কিবরিয়া সরকার দলীয় এমপি হলেও আমি যেভাবে বাজেটের কিছু সমালোচনা করেছেন, বরং ডক্টর রেজা কিবরিয়াকে আপনারা আপনাদের দলের ছায়ামন্ত্রী হিসেবে হায়ার করতে পারেন। একেবারে শেষ হয়ে গেছে অনুষ্ঠান, আপনাদের মধ্যে এই প্রবণতা আছে। 30 সেকেন্ডে তাসিন ইন্টারিম থেকে আপনারা মন্ত্রী করে ফেলেছেন, ছায়া কেন করবেন? আপনারা ইন্টারিমের যারা উপদেষ্টা ছিল তারা এনসিপিতে যায়নি? আচ্ছা বলেন, আপনি 30 সেকেন্ড একটু বলি। একেবারে আমি ওভার করে ফেলছি অনুষ্ঠান। ফ্যাক্ট হচ্ছে যে বিএনপির সীমাবদ্ধতা আছে অনেক, তার মধ্যে একটা হচ্ছে যে তারা যেটা দেখে এর বাইরে যে আরো কিছু আছে দেশে, সেটা তারা দেখবে না। এটা হলো সবচেয়ে বড় সীমাবদ্ধতা বর্তমানে। যেমন এই যে ন্যারেটিভ, আপনি শুরুতে শব্দ বলেছিলেন না যে এই বাজেট নিয়ে কোনো পর্যালোচনা বিরোধী দল দিতে পারে নাই, এটা একটা ডাহা মিথ্যা কথা। আমাদের সেভারেল এমপি তারা সংসদে দাঁড়িয়ে স্পেসিফিক ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। দেখেন, আমরা আছি উভয় সংকটে। রাশেদ ভাইদের অবস্থা হলো এমন প্রেমিকার মতো নন, সবসময় প্রশংসা চায়, ওনাদের থ্যাঙ্কস ছাড়া আর কিছু দেওয়া চলবে না। আবার একটু ধমক দিলে বলে মাত্র 3 মাস ধমক দেন কেন, একটু সময় দেন। ধমক না দিলে বলে এই মিয়া আপনি কিসের বিরোধী দল, আপনি কথা বলেন না দেখে আমি কাজ করতেছি না। আপনি বিরোধী, আপনি বলবেন না, কথা না বললে কাজ করবেন না, আপনি চিল্লাবেন না, আপনি না চিল্লালে আমি কাজ করতে পারি। ভাই ওকে, আমি আজকে আর এই আলোচনা আমি টানতে পারছি না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য।